বাঙালি হিসাবে আর কি মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো? আজকে সেই সংকটের সময় এসে গেছে। সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে। মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না, তার মানে কি উনি এগুলো সমর্থন করছেন? তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে? এটা আমাদেরকে ভেবে নিতে হবে তাহলে এরপরে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, বহুদিন আগে দূরদর্শনে একটা গান চলতো, আর সেই গানটা ছিল যে মিলে সুর তুমহারা হামারা তো সুর বনে হামারা। অর্থাৎ বাংলায় যার মানে করলে দাঁড়ায় যে তোমারা আমার সুর যদি মিলে যায় তাহলে আমাদের সুর তৈরি হয়ে যায়। দিলীপ ঘোষ দিল্লি থেকে ফেরার পরেই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন, তাতে তো এই বঙ্গ বিজেপির যে গত কয়েকদিনের লড়াই, মানে শুভেন্দু অধিকারী বনাম দিলীপ ঘোষের যে অলিখিত লড়াই, সেই লড়াই শেষে দিলীপ ঘোষের এদিনের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের মধ্যে দিয়ে এটাই মনে হচ্ছে যে বিজেপিতে এখন সেই ঐক্যতান বাজতে শুরু করেছে। মানে শুভেন্দুর সুর, দিলীপ ঘোষের সুর আর শ্রমিক ভট্টাচার্যের সুর সব একাকার হয়ে গিয়ে এক সুর হয়ে গেছে। এবং সবথেকে মজার যেটা কথা হলো যে শ্রমিক ভট্টাচার্য এদিন সাংবাদিক বৈঠকে রীতিমতো শুভেন্দু অধিকারীর একেবারে খোলাখুলি পাশে দাঁড়ালেন কাশ্মীর ইস্যুতে। কেননা গত কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যকে কেন্দ্র করে মিডিয়াতে একটা বাজার গরম হচ্ছিল যে শুভেন্দু অধিকারী নাকি এখানকার বাঙালিদের কাশ্মীরে যাওয়ার জন্য মানা করছেন। কাশ্মীর যেতে মানা করছেন কেন? না সেখানে নাকি মুসলিম রয়েছে। আর এই প্রশ্নটা এদিন শ্রমিক ভট্টাচার্যকে করেছিলেন এক সাংবাদিক, যাতে এটা বোঝানো যায় যে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী এই কাশ্মীর যাওয়া নিয়ে দ্বিমত পোষণ করছেন। কিন্তু বারবার চেষ্টা করেও এদিন সাংবাদিকরা শ্রমিক ভট্টাচার্যকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এতটুকু কোনো বেফাঁস মন্তব্য করাতে পারলেন না। বরং শ্রমিক ভট্টাচার্য একেবারে শুভেন্দু অধিকারীর নাম করে ব্যাখ্যা দিয়ে যেটা জানালেন যে কাশ্মীর নিয়ে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে বিতর্কের কিছু নেই। আর এ নিয়ে শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করতে গিয়ে ঠিক কি বললেন বন্ধুরা ছোট্ট করে দেখুন। প্রশ্নটা একমত হওয়ার নয়, বিজেপির অবস্থান প্রত্যেকের জানা। অসমুদ্র হিমাচল যারা বিজেপি করছেন, আমি অন্তত 40-42 বছর ধরে ভারতবর্ষের যে কোনো জায়গায় গেছি, সেখানে একটাই স্লোগান চলতো, যাহা হুয়ে বলিদান মুখার্জি ও কাশ্মীর হামারা হ্যায়। কিন্তু বিরোধী দলনেতা শুধুমাত্র দলের নেতা নন, বিরোধী দলনেতা সামগ্রিকভাবে তিনি পশ্চিমবঙ্গের বিরোধী কণ্ঠস্বর। বিরোধী দলনেতার পদটি একটি সাংবিধানিক পদ। এখানে একদিকে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না, সাম্প্রদায়িকতার রাজনীতি করবেন, বিজেপি বিরোধিতা করবেন, আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কোনো দায়িত্ব নেবেন না, আর পশ্চিমবঙ্গে এসে তিনি বলবেন যে ভাই আপনি কাশ্মীরে চলুন। তো সেক্ষেত্রে বিরোধী দলনেতা তিনি বলেছেন যে আগে পরিস্থিতি শান্ত করুন, তারপরে আপনারা যাবেন। এখন বিরোধী দলনেতার এটাও বলেছেন তার সঙ্গে এই বক্তব্যটা তার নিজের বক্তব্য, এই বক্তব্য সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত, তিনি সেটা রেখেছেন। তো এটা নিয়ে বিতর্কের কোথাও কোনো অবকাশ নেই। কোনটা কোন পার্সপেক্টিভে শুভেন্দু অধিকারী এ কথা বলেছেন সেটা এখনো পর্যন্ত আপনাদের সামনে আমি বলেছি আমার মতো করে, এবং শুভেন্দু অধিকারীও তার মতো করে তার ভঙ্গিমায় আপনাদের সামনে তুলে ধরেছেন। বিজেপির অবস্থানটা কি এটা শুধু সাংবাদিক নয়, প্রত্যেকটি সাধারণ মানুষ জানেন। কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অংশ, আজাদ কাশ্মীরও আমার বলে যেটাকে পাকিস্তান দাবি করেছে, সেটাও ভারতের অবিচ্ছেদ্য অংশ। আজ অথবা কাল ওই কাশ্মীরেও আপনি বেড়াতে যাবেন। कारण ये वो बोले यार, वो साथ साथ ये भी बोल देंगे उसका निजी मत है, इसको लेकर क्लोज चैप्टर। लेकिन जब नारा है सबका साथ सबका विकास, उसमें ये कहना कि एक राज्य में नहीं जाना और उस इलाके में भी रह जाए जहाँ पर मुस्लिम मेजोरिटी, अगर जाना भी है तो जम्मू जाए क्योंकि वहाँ पर हिंदू की संख्या ज्यादा है। वो तो बोल ही दिया ये निजी मत है। अरे सबका विकास तो हो रहा है, सबका मत चल रहा है। उजाला गैस कितना लोगों को मिला? ऐसा कोई भी मुसलमान सामने आकर बोल सकते हमको उजाला गैस नहीं मिला। भारतीय जनता पार्टी धर्म का नाम पर समाज को बांटना नहीं चाहते। हम आप जो क्वेश्चन हमको कर रहे हैं जाकर के हमारी राज्य की मुख्यमंत्री को करिए, क्यों वो ईद उल फितर की मंच से ये बताया बीजेपी प्रैक्टिसिंग धर्म, हिंदू धर्म इज अ गंदा धर्म।
तो सारे हरियाणा का लोग, राजस्थान का लोग, मध्य प्रदेश का लोग, छत्तीसगढ़ का लोग जो है, वहां का जो आम जनता है, वो क्या गंदा धर्म का प्रैक्टिस कर रहे हैं? বন্ধুরা শুনলেন শ্রমিক ভট্টাচার্য কিন্তু এমন ভাবে পুরো ব্যাখ্যাটাকে ঘুরিয়ে দিলেন যে টার্গেটটা গিয়ে পড়লো কার উপরে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ওপরে। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য কিন্তু পুরোপুরিভাবে একেবারে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ালেন এবং শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেননি সেটাও কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে বলতে শোনা গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে কিন্তু শ্রমিক ভট্টাচার্য ঘুরে ফিরে সেই হিন্দুত্বের পথেই গেলেন, বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছেন। তো এই যে শ্রমিক ভট্টাচার্যর শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ানো, ভালো মতো খেয়াল করবেন, শ্রমিক ভট্টাচার্যও কিন্তু দিল্লি গিয়েছিলেন এবং দিল্লি থেকে ফিরে কিন্তু তিনি সাংবাদিক বৈঠকটা করলেন। আর সেই সাংবাদিক বৈঠকে যখন এক সাংবাদিক শুভেন্দু অধিকারীর একটা মন্তব্যকে হাতিয়ার করে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর মধ্যে একটা ফাটল খুঁজে বের করার চেষ্টা করলেন, তখনই কিন্তু শ্রমিক ভট্টাচার্য এমন উত্তর দিলেন যাতে শুভেন্দু অধিকারীর কিন্তু রীতিমতো জয় জয়কার হয়ে গেল। অন্যদিকে দিলীপ ঘোষ দিল্লি থেকে ফেরার পথে এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন। আর আক্রমণ করতে গিয়ে তিনি ঠিক কি বললেন বন্ধুরা সেটাও দেখুন। পশ্চিমবাংলার মানুষের আর অপমানের শেষ নেই। সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ, সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয়, বাঙালি হিসাবে আর কি মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো? আজকে সেই সংকটের সময় এসে গেছে। সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে। মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না, তার মানে কি উনি এগুলো সমর্থন করছেন? তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে? এটা আমাদেরকে ভেবে নিতে হবে তাহলে এরপরে। সিদ্দিকী বলছে সংখ্যালঘুদের ব্যবহার করা হচ্ছে তেজপাতা, খাওয়ার মতো তেজপাতা স্বাদ বাড়ানোর জন্য। আবার ইব্রাহিম সিদ্দিকী বলছে চায়ের ভাড়ের মতো, মানে চাকে ভাড় না। আমি বলছি এই যে নেতারা মুসলমানদের, যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন, মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট, টিএমসি, সিপিএম, কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়ে এসছেন। আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা এঁঠো ভাঁড়, তার জন্য তোহা সিদ্দিকীও দায়ী আর বাকি নেতাও দায়ী। আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত, নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন, উত্তরপুরুষ মনে করেন সেইভাবে, কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা? এত অশিক্ষিত কেন? কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে, ফলওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে? কেন তার ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার হবে না কেন? আজকে তোহা সিদ্দিকীকে প্রশ্ন করুন, কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পীরজাদা হয়ে তার চামচাগিরি করেন? কেন? আর আজকে কালকেও হয়েছে, আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে, মরছে, কে বোম মারছে আর কে মরছে, কে জেলে যাচ্ছে, সব মুসলমান। তার জন্য বিজেপি দায়ী নেই কমপক্ষে। আর ওই পরিপ্রেক্ষিতে নওশাদ সিদ্দিকী বলছে যে বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘুদের ভোট হাতিয়ে নিচ্ছে। নওশাদ সিদ্দিকী না, নওশাদ সিদ্দিকী কার ভয় দেখিয়েছে? উনিও তো মুসলিমদের ভোটে নিয়েছেন, কিন্তু দুপক্ষই মুসলমানদের মারাচ্ছে। কেউ মরে চলে গেল নিচে, কেউ চলে গেল জেলে। লাভটা কার হচ্ছে? মুসলমানরা এখানে দাওয়ার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে। আমরা তো বারবার এটাই বলেছি। মোদি কমপক্ষে এটা করেননি, তিনি সবকা সাথ সবকা বিকাশ করেছেন। মোদিজি এখানকার একটি মুসলমান ছেলের জন্য যে স্টাইপেন্ড পাঠান, সেটা ভেঙে দুটুকরো করে দুজনকে দিয়ে মমতা ব্যানার্জি ভোট নেন। ভাবতে হবে মুসলমানদের নিয়ে কি হচ্ছে। দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কোন রকম কোনো আলোচনা হলো? হয়েছে, অনেকের সঙ্গে আলোচনা হয়েছে। সাংগঠনিক বিষয়ে কোনো আলোচনা? না, সংগঠন আমি দেখি না, সংগঠনের ব্যাপারে আমরা জিজ্ঞেস করেছেন, আমি জানিয়েছি। 2019 সালে 8ই জুন যে ভাঙ্গিপাড়ায় যে 3 জন বিজেপি কর্মী খুন হয়েছিল, পাশাপাশি একজন তৃণমূল কর্মীও খুন হয়েছিল। তৃণমূল কর্মী এবার বলছে যে পুলিশের ওপর আর বিশ্বাস নেই, সিবিআই দ্বারস্থ হচ্ছে। তাই এতদিন যখন আমরা সিবিআই চাইতাম, তখন টিএমসি বলছে আমাদেরকে বদনাম করা হচ্ছে বাংলার লোক। বাংলার পুলিশের উপর যদি লোকের বিশ্বাস থাকতো তাহলে আরজিকর আন্দোলন আবার শুরু হতো না। বা টিএমসির নেতারা যখন আক্রান্ত হচ্ছেন, গুন্ডাদের দ্বারা মারা যাচ্ছেন, তার পরিবারও সিবিআই চাইতো না। তো সিবিআই যে ঠিক ছিল, কারণ এখানকার পুলিশকে নিকম্মা করে রাখা হয়েছে। পুলিশরা অযোগ্য এটা আমি বলবো না, অনেক ভালো পুলিশ অফিসার আছেন, পুলিশ কর্মচারীরাও চেষ্টা করছেন, কিন্তু তাদেরকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে, কাজ করতে দেওয়া হচ্ছে না।
তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে দিলীপ ঘোষ কিন্তু দিল্লি থেকে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রশংসা করলেন না। এর আগে খেয়াল করুন যে এই দিলীপ ঘোষই দিল্লিতে গিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন, কিন্তু দিল্লি থেকে ফেরার পথেই মানে বাড়িতে ঢোকার আগেই দিলীপ ঘোষকে যেটা দেখা গেল যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে সমালোচনা করে বসলেন, প্রশ্ন করে বসলেন যে এই মুখ্যমন্ত্রী করছেনটা কি। আর এখানেই থেমে না থেকে দিলীপ ঘোষ তো এত দূরে এগিয়ে গেলেন যে সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের নিচে বসে পা চাটছে তারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার জেতাচ্ছে সে নিয়েও কিন্তু প্রশ্ন তুলতে দেখা গেল দিলীপ ঘোষকে। এখন কথা হচ্ছে যে এই যে জোকা IIM এর ঘটনা, সেই ঘটনা নিয়ে এরই মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, কেননা নির্যাতিতা তরুণীর বাবা কিন্তু এরই মধ্যে অন্য বয়ান দিয়ে বসে আছেন। যখন এ নিয়ে রাজ্যে একটা রাজনৈতিক চাপানুতর শুরু হচ্ছে, মানে হাওয়া গরম হতে শুরু করেছে, ঠিক তখনই কিন্তু নির্যাতিতার বাবা একেবারে নির্যাতিতার উল্টো পথে হেঁটে যেটা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তার মেয়ে নাকি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং তার মেয়ে ঘুমোচ্ছেন, আর মেয়ে ঘুম থেকে উঠলেই নাকি তিনি এই বিষয়ে কথা বলবেন। এবং সব থেকে বড় কথা, নির্যাতিতার বাবা যেটা দাবি করেছেন যে মেয়ের উপর নাকি কোনো অত্যাচারই হয়নি। কিন্তু খেয়াল করুন যে এই জোকার ঘটনা নিয়েই একেবারে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধে ফেললেন। আর এই যে একেবারে দিল্লি থেকে ফিরতে না ফিরতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করা, যে লোকটা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের আগে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন, সেই লোকটাকেই এখন দেখা গেল যে তিনি দিল্লি থেকে ফিরতে না ফিরতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একেবারে তুলোধনা করছেন। তার মানেটা কি? তার মানেই তো দিল্লিতে এমন কিছু ঘটেছে যেখানে একেবারে এই যে আগেই বললাম যে মিলে সুর তুমহারা হামারা তো সুর বানে হামারা, বিজেপিতে মানে রাজ্য বিজেপিতে কিন্তু এখন একেবারে সুর এক হয়ে গেছে। আর এই যে বিজেপির ত্রিশক্তির এক হয়ে যাওয়া, ত্রিশূল তৈরি হয়ে যাওয়া, মানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সেই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য, এটাই তো এখন ত্রিশূল। আর রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার তো ডমরু হিসেবে ত্রিশূলে রয়েছেনই। তো এই ত্রিশূলের খোঁচায় কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এখন ঘুম লাটে উঠে গেছে। একদিকে তৃণমূলের নানান অপচেষ্টা সত্ত্বেও রাজ্য বিজেপির নেতারা এক হয়ে যাচ্ছেন, এক সুরে কথা বলতে শুরু করছেন, আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাধের সংখ্যালঘুদের ভোট ব্যাংক, যে ভোট ব্যাংকের সামনে রেখে তিনি 2026-এর বিধানসভা ভোটেও জয়ের স্বপ্ন দেখছেন, সেই ভোট ব্যাংকে কিন্তু ফাটল দেখা দিতে শুরু করেছে। ফাটল দেখা দিতে শুরু করেছে কিভাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের নিচে বসে থাকা সেই তহা সিদ্দিকী এখন উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ফোঁস করছেন। তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ছোবল মারতে শুরু করেছেন। আর ছোবল মারতে গিয়ে তিনি সংখ্যালঘুদের কি বলে তাতাচ্ছেন বন্ধুরা সেটাও দেখুন। আমি বহুদিন আগে বলে দিয়েছিলাম, মরছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। ব্রিগেড ময়দান ভাড়াবে কে? মুসলমান। শহীদ মিনার ময়দান ভাড়াবে কে? মুসলমান। রানী রাসমণি ভাড়াবে কে? মুসলমান। মেট্রো ট্রেন ভাড়াবে কে? মুসলমান। বাঁশ নেবে কে হাতে? মুসলমান। মারবে কাকে? মুসলমান। তার গিফট পাবে কি? ওই ভাঙড়ে কালকে মারা গেল রাজ্জাক খান মতন গিফট পাবে। সংখ্যালঘু মুসলিমদের 34 বছর ধরে নেয়, মানে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই সংখ্যালঘু মুসলিমদের সব দিক দিয়ে বঞ্চিত করা হচ্ছে। আজকে মালদাতেও একজন মারা গেছে, আপনার কাছে শুনছি। এটা ওদের প্রাপ্য। আমি তো দেখেছি, মানে কংগ্রেসের বেলায়, সিপিএম বেলায়, আজকে তৃণমূল বেলায় দেখছি এই সরকারকে ক্ষমতায় নিয়ে আসার জন্য মুসলমানরা মারামারি করছে, কাটাকাটি করছে, খুনোখুনি করছে। আর পদের বেলায় উপো মালদায় গেছি, ভাই আপনি কি করেন? বলছি হুজুর আমি উপো। মুর্শিদাবাদ গেছি, আপনি কি করেন? বলছি আমি উপো। 24 গেছি, উপো। মেদিনীপুরে উপো, বাঁকুড়ায় উপো কি? উপো মানে উপপ্রধান। এমএলএ মুসলমানদের বেশি সিট দেওয়া হবে না, এমপি সিট দেওয়া হবে না, সভাপতি সিট দেওয়া হবে না, সভাপতি সিট দেওয়া হবে না। এরা তেজপাতার জাত। প্রত্যেকটা রাজনীতির দল এ ধরনের তেজপাতার জাত মনে করে। যে কোনো রান্না করতে গেলে তেজপাতা দিয়ে রান্নাটা খুশবু করে নেবে, আর বাকি পাতে আসবে এখন ওটা চুষে ছিপড়ে করে ফেলে দেবে। মুসলমানদের তো
তেজপাতার জাত মনে করে। 2026-এ ভোট আসছে, দেখা যাক না। তৃণমূল তো মুসলিম দরদির কথা বলছে, সিপিএমও মুসলিম দরদি বলছে, কংগ্রেসও মুসলিম দরদির কথা বলছে। কটা মুসলিম দরদি 100টা প্রার্থী দেয় দেখি। বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করলেন এই তোহা সিদ্দিকী এখন কি করছেন। এখন কিন্তু তিনি বিজেপি নেতাদের ভাষায় কথা বলছেন। এই সংখ্যালঘুদেরই সাবধান করতে গিয়ে 2021-এর বিধানসভা ভোটের প্রচারে সবার আগে শুভেন্দু অধিকারী তেজপাতা বলে উল্লেখ করেছিলেন। বলেছিলেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল সংখ্যালঘুদের তেজপাতা বলে মনে করে, তরকারিতে দেয় বটে, কাজে লাগে বটে, কিন্তু খাবার শেষে পাতের পাশে পড়ে থাকে। আর ঠিক সেই কথাটাই এখন তোহা সিদ্দিকীর মতো মমতাপন্থীরা বলতে শুরু করেছেন। আরও একটা জিনিস খেয়াল করুন, রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য গত কয়েকদিন ধরেই লাগাতার বলছেন যে বাংলায় মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। এই কথা বলে তিনি মুসলমানদের মন জয় করার চেষ্টা করছেন। আর সেই শ্রমিক ভট্টাচার্যর কথাটাই এখন তোহা সিদ্দিকীর মুখে শোনা যাচ্ছে। তার মানে এই তোহা সিদ্দিকী এখন বিজেপির ভাষাতে কথা বলতে শুরু করেছেন। কিন্তু সব থেকে বড় যেটা প্রশ্ন হচ্ছে যে তোহা সিদ্দিকীর মতো সংখ্যালঘু নেতারা কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে খেলা, তৃণমূলের যে খেলা, সেই খেলা কি শেষ পর্যন্ত ধরে ফেলেছেন বলেই কি তাহলে তারা এখন ফোঁস করতে শুরু করেছেন? তো এই হচ্ছে গিয়ে এখন তৃণমূল শিবিরের অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বাদের দুধেল গায়, যে দুধেল গায়েদের দুধ তিনি লাগাতার খেয়ে এসেছেন, সেই দুধেল গায়েদের অবস্থা। তো এই অবস্থায় দাঁড়িয়ে সব থেকে পোয়াবারও কার হচ্ছে? নির্ঘাত শুভেন্দু অধিকারীর। আর এটা শুভেন্দু অধিকারী ভালোই বুঝতে পারছেন। আর বুঝতে পারছেন বলেই কিন্তু শুভেন্দু অধিকারী তার যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস কিন্তু আরও বেশি করে ফুলে ফেপে উঠছে। এদিন শুভেন্দু অধিকারী কিন্তু রীতিমতো একেবারে ফের হুঙ্কার ছেড়েছেন। কেননা এদিন খেজুরির জনকা এলাকায় দুই সনাতনী ব্যক্তি সুজিত দাস এবং সুধীর চন্দ্র পাইকের মৃতদেহ পাওয়া গেছে। এবং এই যে ঘটনা, এই ঘটনাকে কিন্তু এরই মধ্যে শুভেন্দু অধিকারী এবং নিহতদের পরিবার খুন বলে মামলা দায়ের করেছে। কেননা এই দুই সনাতনী গতকাল রাতে, মানে শুক্রবার রাতে, একটি মহরমের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। আর সেই মহরম কমিটির আয়োজিত অনুষ্ঠানেই নাকি তারা, যেটা মানে মহরম কমিটির অনুষ্ঠানের আয়োজকদের দাবি যে এই দুই সনাতনী নাকি ইলেকট্রিক শক খেয়ে মারা গেছেন। কিন্তু নিহতদের পরিবার কিংবা শুভেন্দু অধিকারী কেউই এই কথা বিশ্বাস করছেন না। তারা কিন্তু পরিষ্কার যেটা বলছেন যে এটা খুন, বিজেপির আরও দুজন সমর্থক কর্মীকে খুন করা হয়েছে এবং এর বিরুদ্ধে কিন্তু বিজেপি পুরো শক্তিতে প্রতিবাদ জানাবে এবং এর জন্য শুভেন্দু অধিকারীর তরফ থেকে এরই মধ্যে মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বন্ধের ঘোষণা করে দেওয়া হয়েছে। অনুষ্ঠান দেখতে গিয়ে দুজনের হত্যার অভিযোগ, না এই তো হিন্দু বলে মেরে দিয়েছে। এটা তো হিন্দু হত্যা, কমপ্লিটলি একদম হিন্দু হত্যা। এবং সুজিত দাস বয়স 23, ওনার পুত্র, আপনার পুত্র সুধীর পাইক ওনার পিতা। হ্যাঁ, এই দুজনকে মেরেছে। যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম, শেখ আতায়ুর, শেখ শাহ আলম, শেখ মহিদুল, শেখ আরিফ বিল্লা, জালাল বেগ এবং শেখ আসমত। এরা নটোরিয়াস ক্রিমিনাল। এদের মধ্যে শেখ যে গরিরুল, তাকে এনআইএ ডেকেও ছিল এর আগে পশ্চিম ভাঙনমারির বোমা বিস্ফোরণ কেসে। কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই। আমি ভোর 5:30টার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা জেলার সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি 5:30, 5:40 থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে। পরিবার পরিষ্কার মার্ডার কেস, এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই। এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই, কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমর্টম করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে পরিবারের লোক যে আপনার মুখে রক্ত, মাথায় দাগ, আপনার বাবাকে দেখতে দিয়েছে? কি ছেড়া আছে? দাগ আছে। তো দেখুন, একদম কমপ্লিটলি বাড়ির লোকদের বক্তব্য দেখুন, এই হিন্দু বলে খুন করেছে, ছাড়া হবে না। বেলা 12টা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে 1 ঘন্টা, 12টা থেকে 2টো পর্যন্ত। এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি
পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে। জাতীয় সড়ক, যেহেতু দীঘার টুরিস্টরা যায়, জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে, সর্বাত্মক বন্ধ করা হবে। এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেতৃত্ব দেব। সনাতনীদের দেখে দেখে এরকম ভাবে মারা হলো সনাতনীদের আপনার এটা হচ্ছে মানে এই যে গরিরুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা, সে জানে পুলিশ কিছু করবে না, ওরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। পুলিশ সকাল থেকে সব পালিয়ে গেছে, মার্ডার করে দিয়ে পালিয়ে গেছে। গোটা এলাকায় মুসলিম গুন্ডাগুলো তৃণমূলের আশ্রিত সমস্ত এলাকা ছেড়ে পালিয়েছে। এবং পুলিশ গল্প দুজনেরই স্ট্রোক হয়ে গেল, একটা 23 বছরের, একটা পরে যখন বুঝেছে চেহারা করব, দোষীদের গ্রেপ্তার করব, আপনারা আন্দোলন করবেন না। আন্দোলন তো আমরা করব, পরিবার সাথে থাকবে, হিন্দুরা আন্দোলন করবে। মুর্শিদাবাদে জোড়া খুন করেছিল, আবার খেজুরিতে জোড়া খুন করেছে, ছাড়ার কোনো সিনই নেই, একদম সিন নেই। যা করার তাই করব। আমাদের পুরো টিম মাঠে নামছে, 12টা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে। কালকে কাঁথিতে বড় র্যালি আছে, সেই র্যালির নাম কন্যা সুরক্ষা, তার সঙ্গে আমরা হিন্দু সুরক্ষা যাত্রাও করব। এবং আগামী সোমবার খেজুরি জুড়ে সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, ক্লাব কমিটি বন্ধ পালিত হবে 12 ঘন্টার। এবং আমি নিজে জনকা থেকে বিদ্যাপীঠ বন্ধের সমর্থনে মহামিছিলে নেতৃত্ব দেব। ছাড়ার কোনো জায়গা নেই, ধ্বজ নিয়ে আন্দোলন হবে, হিন্দু সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে, কোনো কম্প্রোমাইজ নেই। রাত্রে 2:30টার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে, আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে, আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে, এখানে অন্তত এটা আমরা করতে দেবো না। এটা ক্যানিং ভাঙড় নয়, যা খুশি করে নেবেন ডেকে নিয়েছে। এটা দক্ষিণ 24 পরগনা নয়, পূর্ব মেদিনীপুর। এখানে হিন্দুরা জেতে, হিন্দুরা হারে না। যা করার আমি করব। আমি পরিবারের সঙ্গে দেখলাম, আপনাদের সঙ্গে আমি আছি, সব পবিত্রর মাধ্যমে যোগাযোগ রাখুন। আমি সোমবার দিন আসছি। এবং শুভেন্দু অধিকারীর এই যে বন্ধের ঘোষণা, এই যে সনাতনীদের মৃত্যুকে খুন বলে দাবি করা, পুরো ব্যাপারটাকে কিন্তু শ্রমিক ভট্টাচার্য মানে রাজ্য বিজেপির নতুন সভাপতিও সমর্থন করেছেন। এবং তার যে সাংবাদিক বৈঠক, সেই সাংবাদিক বৈঠকটা কিন্তু এই খেজুরির যে 2 সনাতনীর রহস্যজনক মৃত্যু কিংবা খুন, সেই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়েই কিন্তু তিনি করেছিলেন। তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারীর তৈরি করা রণকৌশল কিন্তু এবার রাজ্য বিজেপির নতুন সভাপতিও মেনে চলতে শুরু করেছেন। মানে হচ্ছে যে শুভেন্দু অধিকারীর তৈরি করা নীল নকশাতেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য কাজ করছেন। আর অন্যদিকে দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে যে তিনি যে শুভেন্দু অধিকারীকে একেবারে আকারে ইঙ্গিতে শত্রু বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, সেই দিলীপ ঘোষও কিন্তু উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার শত্রু বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন। তার মানে শুভেন্দু অধিকারীর তো জয় জয়কার হয়ে গেল। এই যে দিল্লিতে বৈঠক, সেই বৈঠকের পর রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যর যে অবস্থান এবং দিলীপ ঘোষের যে অবস্থান, সেই অবস্থানে তো পরিষ্কার হয়ে গেল যে শুভেন্দু অধিকারী যে রণকৌশলটা এ রাজ্যের আগামী বিধানসভা ভোটের জন্য নিয়েছেন, সেই রণকৌশলকে সামনে রেখেই যে রাজ্য বিজেপি লড়তে চলেছে, কোথাও যেন সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। তবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে শুভেন্দু অধিকারী একাই বললে তো আর সব কিছু হবে না। প্রয়োজনে হয়তো শুভেন্দু অধিকারীর যে রণকৌশল, সেই রণকৌশলেও কিছু কাটছাট হবে, আর সেটা হওয়াই স্বাভাবিক। কিন্তু শুভেন্দু অধিকারী একটা জিনিস বুঝে গেছেন যে তিনি এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে খেলাটা খেলতে চাইছেন, সেই খেলার নীল নকশাটা কিন্তু কোথাও দিল্লিতে পাশ হয়ে গেছে। এবং শুধুমাত্র দিল্লিতে পাশ হয়ে যাওয়াই নয়, এই রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের মতো নেতাকে ডেকেও কিন্তু সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই যে শুভেন্দু অধিকারীর একটা বড় রকমের জয় হাতের মুঠোয় চলে আসা, সে নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।